আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আজকে থেকে কিন্তু অবশ্যই ম্যাট্রিক্স শুরু করে ফেলতে হবে, বুঝছো? তো সামনে যেহেতু হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা, তো ফার্স্ট পেপার পরীক্ষার জন্য ম্যাট্রিক্সে যদি তুমি এরকম হইতো যে আমার পাশের বাসায় থাকো, এসে জিজ্ঞেস করলাম মাহির ভাই 2 দিন বাকি মাত্র এইচএসসি পরীক্ষা, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, কী অঙ্ক করতে হবে ম্যাট্রিক্স থেকে দাগায় দেন। সেই ক্ষেত্রে আমি যা অঙ্ক দাগায় দিতাম সেগুলো একদম ব্রিফ করে দিব, বুঝছো? আর আমরা হেল্প নেব এমপিএম শর্টসের লেকচারের স্লাইডগুলো। তো আমি এখানে ওই স্লাইডগুলোর মধ্যে বা লেকচারের মধ্যে যেসব অঙ্কগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে অবশ্যই হাত দিয়ে করে যাওয়া জরুরি, সেই স্লাইডগুলো এইখানে নিয়ে আসছি। এই ভিডিওতে আমি ওগুলো একদম ব্যাখ্যা করে দেবো যে কোনটার থেকে কেমনে কী করবা, এমসিকিউ শর্টকাটগুলো কোন দিকে ফোকাস করতে হবে, কোন জিনিসগুলো ক্ষয়ের জন্য বেশি, কোনগুলো কয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো গয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউতে কোন জায়গায় ঝামেলা পড়ে, একদম এভরিথিং। পরীক্ষার আগে আমাকে জিজ্ঞেস করলে যা বলতাম ওগুলো বলে দিব, বুঝছো? এই হচ্ছে বিষয়। তো চলো শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চেষ্টা করবো একটু ধীরে ধীরে কথা বলার। ওকে, প্রথমত ম্যাট্রিক্সের গঠন। এখানে তোমাকে ভুক্তির জন্য একটা শর্ত দিয়ে দিবে, সেই শর্ত ইউজ করে ভুক্তির ভ্যালুগুলো বের করতে হবে। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু 21 সাল থেকে আসা শুরু করেছে এবং রিসেন্টলি চুয়েটে বা কুয়েটেও আসছে, না সিকিউরিটির পরীক্ষাটাতে আসছে এই টাইপের কোয়েশ্চেন। সো এগুলো একটু ভালো করে দেখে যাও। কতে তো দিতেই পারে, মাঝে মধ্যে এমনও হতে পারে যে গঠন করে কিছু কাজ করতে বললো, খ বা গতেও দিতে পারে। তো এগুলো একটু দেখে যাও, এই টপিকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তীতে আসি। তোমার নর্মালি কর্ণ, মুখ্য কর্ণ, গৌণ কর্ণ, ট্রেস, এগুলো তো বুঝো, এগুলো একটু দেখে যাও। এমসিকিউ আসে এখান থেকে। পরবর্তী পার্ট, যেমন এখানে একটা ক নম্বরের কোয়েশ্চেন দিয়েছে যে ট্রেস এত হইলে এম এর মান কত, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আসলে। তারপরে আমি এখানে সব টাইপ ম্যাট্রিক্সের নিয়ে বসি নাই, মেইনলি যেগুলো ইম্পর্টেন্ট আর কি পরীক্ষায় আসে সেগুলো দেখাচ্ছি। যেমন কর্ণ ম্যাট্রিক্সের মেইন থিমটা একটু খেয়াল রাখতে হবে যে মুখ্য কর্ণের বাইরের সবাই জিরো হইতে হবে, মুখ্য কর্ণের ভিতরে কেউ জিরো হইলেও এটা প্রবলেম না, ওগুলোও কর্ণ, যেমন এটাও কর্ণ এটাও কর্ণ, এগুলো একটু খেয়াল রেখো। এবং এখান থেকে যেমন এই যে এটা হচ্ছে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের ভুক্তিগুলোতে এর নিচে যে আই যেগুলো থাকে এটা ইকুয়াল থাকে। মুখ্য কর্ণের উপরে আই এর ভ্যালু যে এর চেয়ে কম, নিচে আয়ের ভ্যালু যে এর চেয়ে বেশি, এইভাবে করে থাকে, এগুলো একটু খেয়াল করো। তারপরে এই এমসিকিউটার দিকে একটু তাকাও যে কেমনে কি করছে। এটা হচ্ছে মুখ্যকর্ণ, আই ইকুয়াল টু জে, তাহলে মুখ্যকর্ণের সবাই জিরো হইতে হবে এমন কোনো কথা নেই, বা জিরো হওয়া যাবে না এমন কোনো কথা নেই। তো এই 1 নাম্বারটা ছাড়া বাকিগুলো এই এমসিকিউটা একটু দেখে যায় ভালো মতন। তারপরে এই টাইপের কোয়েশ্চেন আসে ম্যাট্রিক্স দিয়ে, কোনটা বর্গ, কোনটা কর্ণ, কোনটা স্কেলার, সো এগুলো একটু ফোকাস করিও, ঠিক আছে? পরবর্তী পার্টে যায় অভেদক ম্যাট্রিক্স, I2 I3 এগুলো নিয়ে কথা হয়, এবং অভেদক ম্যাট্রিক্স টুকটাক যেটা একটু আগেও বললাম এই টাইপের কোয়েশ্চেন আসে। তারপরে ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ত্রিভুজাকার মানে কি, যে মুখ্য কর্ণের সবাই নিচে নিচে সবাই জিরো অথবা উপরের সবাই জিরো, তাহলে যদি নিচে জিরো হয় তাহলে উপরে একটা ত্রিভুজের মতন লাগে, আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা দিয়ে টুকটাক এমসিকিউ আসতে পারে, আবার ক নাম্বারেও প্রশ্ন দিতে পারে, এই যে ঊর্ধ্ব ত্রিভুজাকার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স দিয়ে। আচ্ছা, তারপর ট্রান্সপোজের ধর্মাবলীগুলো ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে লাগে, এই ধর্মাবলীগুলো ট্রান্সপোজের ধর্ম। আচ্ছা, পরবর্তীতে ওকে, তো সামনে কিন্তু আবার আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে। এই যে এইচএসসির পর থেকেই আমরা একদম উদ্ভাসের রুটিন ফলো করে ইনশাল্লাহ এই কোর্সটা শুরু করছি। আর একদম যদি অনেস্টলি বলি, একটা স্টুডেন্ট যে নাকি আসলে বুঝতে পারছে না যে কই থেকে পড়বো, কেমনে কি পড়বো, এই জিনিসগুলো আমরা এই কোর্সে ফোকাস করবো। অর্থাৎ তুমি যখন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়াশোনা করবা ভর্তি পরীক্ষার জন্য, সবচাইতে বড় যে সমস্যাটা হয় আসলে যে কি ম্যাথ করবো প্র্যাকটিস, এইটা নিয়ে বাচ্চারা গন্ডগোলে পড়ে। ভার্সিটির ক্ষেত্রে নর্মালি সবাই বলে যে কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতন পড়ে গেলে হয়ে যায়, বাট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু পড়াটা এত ছোটো না, হিউজ ভাস্ট পড়া। এখন তুমি অনেক কিছু শিখতে গেলে যেটা প্রবলেম ফেস করবো, এটা 1 বার 2 বারের বেশি তুমি প্র্যাকটিসই করতে পারবে না। তাহলে এই জায়গাটায় একটা অপটিমাম কন্টেন্ট তোমার দরকার, যেটা তুমি অনেক বেশিবার প্র্যাকটিসও করতে পারবা, এবং যেটা করলে তোমার অ্যাকচুয়ালি ওভারঅল ইঞ্জিনিয়ারিং ম্যাথের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবা তুমি। সো সেই কন্টেন্টটা আমরা এখানে ইনশাল্লাহ দিব, বুঝছো? এটা জাস্ট নর্মাল কয়েকটা কিতাব ছাড়ার অঙ্ক বা কয়েকটা কোয়েশ্চেন ব্যাংকের অঙ্ক এরকম না, খুব হিসাব নিকাশ করে বানানো অঙ্ক। আমি সেই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়াচ্ছি সেই 18-19 সাল থেকে। ওকে, সো এত এত বছরের এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারিং ম্যাথের জন্য সব কিছু কাজে লাগাই দিচ্ছি এটার কন্টেন্টের জন্য, বুঝছো? এমসিকিউ হোক, রিটেন হোক, দ্রুততম সময়ের মধ্যে, মিনিমাম টাইমের মধ্যে কেমনে করা যায়, এগুলোর দিকে এখানে ফোকাস করা হবে। এবং কন্টেন্ট এমনভাবে রেডি করা হচ্ছে যাতে করে লেকচারের ম্যাথগুলো ঠিকঠাক মতন করে গেলেই উদ্ভাসের উইকলি হোক আর বুয়েট ভর্তি পরীক্ষা হোক, সব জায়গায় তুমি কোপায় আসতে পারো ইনশাল্লাহ, বুঝছো? একদম অমনে করে গোছায় সব রেডি করা হচ্ছে। আর কোর্স ফি তো মাত্র
1680 টাকা। ওকে, আর এবারে নতুন সংযোজন হচ্ছে অনেকে আছে যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছে বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়ছে, রেজাল্ট একটু আকপি ছিল বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ওকে, বাট ঢাকা ভার্সিটির টপ 100 এটাও টার্গেট। তো তাদের জন্য হচ্ছে গত বছরের ভার্সিটি আর্কাইভটা আমরা একদম এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ সহ এমপিএম শর্টসে যেরকম ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ দিয়েছিলাম না, যে পুরো ক্লাস না করলেও চলবে, রিভিশন দেওয়ার টাইমে বা যে কোনো টাইমে তুমি জাস্ট স্লাইড নিলা, স্লাইডের মধ্যে বাটন থাকে, ক্লাস ওখানে চলে যায়। তো আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামেও রেখেছি ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ, এবং এটার যে আর্কাইভটা, হ্যাঁ ভার্সিটি আর্কাইভ, এটার মধ্যেও ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ তোমরা পাবা। ওকে, আর ইচ অ্যান্ড এভরিথিং, কেতাব স্যারের বই বলো, কোয়েশ্চেন ব্যাংক বলো, আইআইটির কোয়েশ্চেন বলো, মানে যা কিছু দরকার হইতে পারে সব কিছু এখানে গোছগাছ করে দিয়ে দেওয়া আছে। এমসিকিউ, হ্যাক্স, ক্যালকুলেটর, টেকনিক্স, ইচ অ্যান্ড এভরিথিং, এবং প্রত্যেকটা অধ্যায়ের উপরে 2টা করে সাজেশন শিট থাকবে। মানে তুমি যদি বাইরের থেকে কোয়েশ্চেন ব্যাংক নাও কিনো তাতেও কোনো প্যারা নেই, বুঝছো? তোমাকে কোয়েশ্চেন ব্যাংক আমি নিজেই দিয়ে দিব, ওই সাজেশন শিটগুলোর মধ্যে ওগুলো কোয়েশ্চেন ব্যাংক অ্যাকচুয়ালি। ওকে, আর এই তো লেকচারগুলো খালি ভালো করে যাও। যদি আমাকে একটু কথা দিতে পারো, ভাই লেকচারে যা পড়াবেন আমি ওরটা পুরো একদম মানে অনেকবার প্র্যাকটিস করে রাখবো, মিনিমাম 3-4 বার তো করবোই, তাহলে ভাই যথেষ্ট, একদম মানে 0 to বুয়েট রেডি তুমি ইনশাল্লাহ হয়ে যেতে পারবা, বুঝছো? ওরটুক বিশ্বাস রাখতে পারো, আমার কন্টেন্ট ওভাবেই রেডি করা হয়। আচ্ছা, তো ভর্তি হবা কীভাবে? যে আচ্ছা, এটার ডিসকাউন্টটা কিন্তু এইচএসসি চলাকালীন, মানে লাস্ট পরীক্ষা পর্যন্ত আর কি, বুঝছো? সো যেদিন শেষ পরীক্ষা দিলা ওই দিন এসে রাতের বেলা ভর্তি হয়ে গেল, কোনো সমস্যা নেই। তো 1680 টাকা দিয়ে ভর্তি হতে পারবো। ভর্তি হওয়ার জন্য হচ্ছে এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করতে হবে, করে আমার এমডি মাহিরাস ফেসবুক অ্যাকাউন্ট, এটার স্ক্রিনশট বা লাস্টের 4টা ডিজিট পাঠাইলেই চলবে। এই হচ্ছে ওভারঅল ভর্তির প্রসেস, বুঝছো? এবছর আর আমি ভার্সিটির নতুন করে কোর্স লঞ্চ করছি না। এই হচ্ছে বিষয়। তারপরেও যদি কারো একান্তই মনে হয় ইনবক্স করতে পারো। ওকে, এখন সামনে আগে যাই। প্রতিসম ম্যাট্রিক্সের থিমটা কি? ট্রান্সপোজ করলে সেম থাকে। এটা একটু দেখে যাও, এটা আসে না তো, একটা ম্যাথ দেয়, এমসিকিউ দেয়, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, শর্তের জন্য না, এমসিকিউটা ইম্পর্টেন্ট। বক্র প্রতিসম কি? যে ট্রান্সপোজ করলে নেগেটিভ এর সমান আসে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী টপিকে যাই। বি প্রতিসমর মধ্যে এমসিকিউ আসে, মাঝে মধ্যে রিটেনও আসে, খুব বেশি কঠিন কিছু না, জাস্ট দেখাইতে বলে যে এটা যদি বি প্রতিসম হয় এম এর মান কত। এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু কয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে যাও। আচ্ছা, এরপরে সমঘাতী ম্যাট্রিক্সের জাস্ট এমসিকিউ আসতে পারে। সমঘাতী ম্যাট্রিক্স মাঝে মধ্যে সমঘাতী আছে, অভেদঘাতী, শূন্যঘাতী, এই 3টার ক্ষেত্রে মাঝে মধ্যে তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে এটা বলতে পারে যে এই ম্যাট্রিক্সটা শূন্যঘাতী কিনা যাচাই করো, বা এই ম্যাট্রিক্সটা অভেদঘাতী কিনা যাচাই করো। তো তোমাকে এই জন্য শর্তগুলো মনে রাখতে হবে, যে অভেদঘাতীর শর্ত কোনটা, সমঘাতীর শর্ত কোনটা। আমি কিন্তু এগুলো ক্লাসের মধ্যে টেকনিক দিয়ে অনেক কিছু ডিটেলে শিখিয়েছিলাম। ওকে, সো জাস্ট যেহেতু সামনে পরীক্ষা, এটা একটু জেনে রাখো যে শর্তগুলো মনে রাখা লাগবেই, এই শর্তগুলো মনে রাখা লাগবেই। ওকে, একঘাতীর শর্ত কোনটা, তারপরে হচ্ছে শূন্যঘাতীর শর্ত কোনটা। আমি একটু শর্তটা মুখ দিয়ে বলে দিই যাতে মনে থাকে। সমঘাতী মানে হচ্ছে ঘাত বাড়াইলে সমান হবে। তাহলে দেখো, একটা ম্যাট্রিক্স ছিল এ, ওটার পাওয়ার বাড়াইলে সমান হবে। তারপরে একঘাতী মানে কি? ঘাত বাড়াইলে 1 হবে, ঘাত পাওয়ার বাড়াইলে 1 হবে, আই, বুঝছো? আই মানেই তো 1। আচ্ছা, শূন্যঘাতী মানে কি? ঘাত বাড়াইলে 0 হবে। ওকে, তো এরকম হইতে পারে যে তুমি একটা ম্যাট্রিক্স ছিল, এটাকে এ স্কোয়ার করলা, 0 হয় নাই, এ কিউব করলা, 0 হয় নাই, এ পাওয়ার 4 করলা, 0 হইলো। তাহলে এটা 3 ক্রমের ম্যাট্রিক্স, মানে 3বার পাওয়ার বাড়াইতে হইলো, বুঝছো? ক্রম নিয়ে একটু পড়াশোনা আছে, আমরা ইঞ্জিনিয়ারিংয়ের সময় ওগুলো আরও ডিটেলে শিখবো। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ক্রম নিয়ে পড়াশোনা হয় আর কি, ওগুলো পরীক্ষায় আসে ইঞ্জিনিয়ারিংয়ে। যাই হোক, যেমন তোমাকে বললো, দেখাও যে এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, তোমার কাজ হচ্ছে পাওয়ার বাড়ায় চেক করা, যে পি দেওয়া আছে, পি স্কোয়ার, পি কিউব, এগুলো বের করে করবা। আচ্ছা, তারপরে এই ম্যাট্রিক্সে অনুবন্ধী ম্যাট্রিক্স মানে কি? যে প্রত্যেকটা জটিল সংখ্যা ভিতরে যেগুলো থাকবে সেগুলোর অনুবন্ধী বের করে নতুন একটা ম্যাট্রিক্স বানায় ফেলবা। ওকে, আচ্ছা, তারপরে যোগ বিয়োগ তো তোমরা বুঝোই, এগুলো নিয়ে টাইম পাস করবো না। তা যোগ করে যোগফলের ট্রেস মানে তো বুঝো, মুখ্যকরণের ভুক্তিগুলোর যোগফল। 2টা ম্যাট্রিক্স সমান কখন হবে, সমতা কখন বলবো আমি? যখন নাকি ওই 2টার ক্রম সমান হবে এবং সেম পজিশনের ভুক্তিগুলো ইকুয়াল আসবে, ওই সময় আমরা 2টা ম্যাট্রিক্সকে সমান বলতে পারি। ওকে, এই তো সহজ পড়া। তো এখন এদিকে আসো, যেমন এই 2টা ম্যাট্রিক্স সমান দেওয়া আছে, এখন বললো এক্স ওয়াই এর মান কত, তাহলে যদি বলে এই 2টা ম্যাট্রিক্স সমান, তার মানে কি? সেম পজিশনের ভুক্তিগুলো সমান, তার মানে এই পজিশনে যেই ভুক্তিটা আছে এটাও সমান। এগুলো দিয়ে টুকটাক অঙ্ক করতে হবে, খুব বেশি কঠিন কিছু না, ক নাম্বারে দিতে পারে, এবং এগুলো কিন্তু অ্যান্সার করিও। পরবর্তী পড়া তোমাকে মনে করো দিয়ে এটা দিয়ে বললো, সমীকরণ টুকটাক দিয়ে বললো ই ম্যাট্রিক্সটা বের করো, খুব সহজ, তুমি ইজিলি করে ফেলতে হবে সমীকরণ সমাধানের মাধ্যমে। ওকে, এগুলো একটু দেখে যাও। ম্যাট্রিক্সের গুণ, বেসিক যে গুণের নিয়ম, ওগুলো একটু চেক দিয়ে যাও।
হ্যাঁ ম্যাট্রিক্স গুণগুলো কিন্তু আসে। আচ্ছা, তারপরে টুকটাক গুণ দুই একটা এমসিকিউতে দিতে পারে। যদি মনে করো এমসিকিউতে দেয় তাহলে সেই ক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ইউজ করবা, বুঝছো? এমসিকিউতে দিলে ক্যালকুলেটর ইউজ করবা, এটা একটু খেয়াল করো। আচ্ছা, এরপরে আসি, মাঝে মধ্যে এরকম টুকটাক গুণ রিটেনেও দিতে পারে। যেমন এখানে দেখো দুইটা ম্যাট্রিক্স দিয়েছে, গুণফলকে ট্রান্সপোজ করতে বললো। তাহলে এই যে প্রসেসগুলো, এইগুলো যাতে ভুলে না যাও। আমি জানি এগুলো ইজি, বাট মানে একবার করে চেক দিয়ে যাও, হাত দিয়ে একটু করে যাও। তবে এরকম যাতে না হয় আবার যে ম্যাট্রিক্সের গুণ 3/3 ম্যাট্রিক্স নিয়ে গুণ করা শুরু করলা, গুণ করতে করতে লেগে গেলো 1 ঘন্টা, তুমি ওরকম পড়া হইলো না, যাতে এমন না হয়। ম্যাট্রিক্সকে তুমি মোটামুটি 2-2.5 ঘন্টা টাইম দাও, এর বেশি না। বিকজ আমাদের সরল লেখা আছে, ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ, অনেকগুলো বড় বড় অধ্যায় কিন্তু আছে। সো তুমি কিন্তু টাইমে তোমার কুলায় উঠতে হবে। তো একটু খেয়াল করো আর কি, বুঝছো? এগুলো একটু খেয়াল করে আগে। আচ্ছা, তারপরে আসি যে কি শর্তে দুইটা ম্যাট্রিক্সের যোগ ও গুণ করা পসিবল। তখন কি শর্ত? যে ক্রম সমান হওয়া লাগবে যোগ করার জন্য, আর গুণ করার জন্য হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হইতে হবে। এগুলো একটু খেয়াল করো। এটা কিন্তু জাস্ট এমসিকিউতে মানে রিটেনেই আসে তা না, এমসিকিউতেও আসতে পারে। আচ্ছা, তারপরে আসি, যেমন এখানে দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের করতে বলেছে, গুণফল দিয়ে দুইটা ইসের ভ্যালু। তারপরে কোন কোন ম্যাট্রিক্সকে গুণ করা যায়। তো গুণ করার ক্ষেত্রে আমরা কি টেকনিক দেখি, যে যদি এই এ আর বি এদেরকে তখনই গুণ করা যাবে যদি এ এর ক্রম হয় এত, বি এর ক্রম হয় এত, এবং এই দুইটা ভ্যালু কাটা যায়, মানে এই দুইটা ভ্যালু সমান হয়, তাইলে গুণ করা যাবে। আমি আরো একবার বলছি, এ বিকে তখনই গুণ করা যাবে যখন নাকি এ এর ক্রম আর বি এর ক্রম পাশাপাশি লিখলে মাঝখানের সংখ্যা দুটো ইকুয়াল হবে। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তুমি এ আর বি গুণ করতে পারবে। এবং গুণফলের ক্রমগত হবে, ওইটা বের করার জন্য তুমি হচ্ছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কেটে দিবা। বাকি যে দুজন থাকবে তারা হবে হচ্ছে এ বি এর ক্রম, বুঝছো? তারা হবে হচ্ছে এ বি এর ক্রম। তাহলে ঠিক সিমিলার ওয়েতে লাইক এসিকে গুণ করা যাবে কেমন বুঝবা? এই এ এর ক্রম সি এর ক্রম লিখবা, এই দুইটা সংখ্যা সমান হয়ে গেলে তাহলে এসিকে গুণ করা যাবে। গুণফলের ক্রম বের করবা কেমনে? এই যে দুটো সমান মাঝখানের সংখ্যা ওদেরকে কাটা দিয়ে দিবা, আগের জন আর পরের জন, এই 2 আর 4, এই যে এইটা হচ্ছে এসি এর ক্রম, বুঝছো? এমনি করে করে গুণফলের ক্রম নির্ণয় করতে হয়। তো এগুলো একটু চেক দিয়ে যাও, কিন্তু এগুলো চেক দিয়ে যাও। তারপরে এইটা অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা ট্রান্সপোজের অঙ্ক আছে এখানে এনেছি। হ্যাঁ ইয়াস, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো মানে কি পরিমাণ কমন হইলে আমার মুখস্থ আছে যে এটা একটা ট্রান্সপোজের অঙ্ক আসে। সো এটা কিন্তু প্রচণ্ড কমন, এটা পরীক্ষায় আসে এবং এটা ঢাবিতেও আসে, ভর্তি পরীক্ষাতে আসে, ইঞ্জিনিয়ারিংয়ে আসছে এর আগে। আচ্ছা, তারপরে এই অঙ্কটা তোমাকে এ দিয়ে A² 4A এগুলো দিয়ে কিছু সমীকরণ চেক দিতে বলে আর কি। এটা একটু দেখে যাও, মাঝে মধ্যে ফাংশন দিয়েও বলে, ফাংশনের 2-1টা অঙ্ক দেখে যাও। তারপরে আরেকটা অঙ্ক, যেমন এখানে XY এর মান দেওয়া থাকলে তোমার f of p এর মান নির্ণয় করতে হবে। এগুলো ভয় পেয়ে যাও না, আগে XY এর মান বসায় নিবা, এরপরে তুমি মেইন ফাংশনটা, মেইন ম্যাট্রিক্সটা বের করবা, দেন লাস্টে যায় তুমি ফাংশনের মানটা নির্ণয় করবা, বুঝছো? এগুলো কিন্তু ইজি, মানে একটু চেষ্টা করে যাও আর কি, বুঝছো? একটু চেষ্টা করে যাও। আচ্ছা, আরেকবার একটু বিজ্ঞাপন বিরতি ভাই, মানে লিটারালি এই বছরের কোর্সটা আমি একদম মানে ঢেলে সাজাচ্ছি। খেয়াল করো, আমি কিন্তু ভার্সিটি পার্সোনাল কোনো কোর্সই আনি নেই। মানে অন্যান্য বছর যেগুলো হয় যে একসাথে ডাবল কোর্স রানিং থাকে, আমার অনেক প্রেশার পড়ে, কোর্স কন্টেন্ট অনেক ভালো থাকে টু বি অনেস্ট, বাট তারপরেও মানে আমি এবছর চাচ্ছি যে আমি ফুল ফোকাস একটা কোর্সের দিকে দিই। ওকে, এবার আমি ইঞ্জিনিয়ারিং কোর্সটাকে একদম নিখুঁত করে সাজাচ্ছি ইনশাল্লাহ। ওকে, যাতে করে একদম গোছ গাছ বানায় ফেলতে পারি। এবং মানে আমার টার্গেট, এই বছরে আমার টার্গেট হচ্ছে যাতে টপ 10-এর মধ্যে আমার এখান থেকে আসে। ওকে, গত বছর টপ 20-তে আসছে, আমার এবার টার্গেট হচ্ছে টপ 10-এ এখান থেকে চান্স পাবো। বুয়েটে টপ 10 লাগবে আমার। ওকে, সো তুমি কি পারবা টপ 10 হইতে? এটা কিন্তু মানে তোমাদের উপরে। ওকে, জাস্ট ক্লাস মানে কোর্সটা কিনে রাখাই দিলাম, এটা কিন্তু আমার মানে আমি চাই না। তুমি যখন কোর্সের 2-1টা ক্লাস করবে নিজেই বুঝবা যে এটা কোন লেভেলের দামি ক্লাস এগুলো। বাট ব্যাপারটা হচ্ছে আমি এটুকু চাই না যে তুমি মানে জাস্ট কোর্স কিনে রাখলা। আমি এটা চাই যে তুমি এই কোর্সের ক্লাসগুলো আসলেই করো এবং বাসায় প্র্যাকটিস করো অঙ্কগুলোকে। আমি বারবার বলেই দিচ্ছি যে ভর্তি পরীক্ষার সময় তোমার একমাত্র সমস্যা হবে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিতে গেলে, একমাত্র সমস্যা হবে হচ্ছে তুমি কন্টেন্ট গুছাইতে পারবে না। মানে কি কি অঙ্ক করব, কোন কোন অঙ্ক বাদ দিব, কোনগুলো অঙ্ক আমি কয়েকবার করে প্র্যাকটিস করব, এই জিনিস বুঝতে বুঝতে দিন চলে যায়। ততদিনে দেখবো যে দুই মাস চলে গেছে। সো এই প্রবলেমটাই এখানে সলভ হবে, বুঝছো? ইনশাল্লাহ এখানে আমি একদম শুরুতেই বলে দেবো, এই লেকচারে যে কটা ম্যাথ দিয়েছি এই কটাই করো, এই কটা হচ্ছে গিয়ে 3-4 বার করে ফেলবা। যত বেশি বার পারো অত বেশি বার করো, যত বেশি বার করবা অত উপরের পজিশন উঠবে, সিম্পল কথা। এই কোর্স থেকে এর আগে এমনও স্টুডেন্ট ছিল টেস্টে ফেল করে আসছে, ও যে বুয়েটে 600 ঘরে চান্স পেয়েছে। আবার এমনও স্টুডেন্ট ছিল যে কলেজ লাইফে খুব স্ট্রং স্টুডেন্ট, স্ট্রংলি পড়াশোনা করেছে, ওরা একদম বুয়েটে টপ 20-তে ঢুকে গেছে।
সো এটা এই কোর্সের বিশেষত্বই হচ্ছে এটা যে একদম দুর্বল স্টুডেন্ট ওর জন্য যেমন বেসিক দেই, যে একটু অ্যাডভান্স স্টুডেন্ট ওর জন্য সুপার অ্যাডভান্স ম্যাথগুলো করায় রাখি, যাতে করে একদম বুয়েটে টপ 100, টপ 20, টপ 50 ইজিলি ক্র্যাক করা যায়। বুঝছো? গত বছরে বুয়েটের প্রশ্ন অনেক কঠিন ছিল, ম্যাথ প্রশ্ন সবগুলোই মানে বহুত কঠিন ছিল। কেতাব স্যারের বই থেকে একদম মানে মাত্র অল্প হাতে গোনা কয়েকটা কমন আসছিল। বাট আমি এই কোর্সের মধ্যে এমন কিছু টপিক, এমন কিছু কনসেপ্ট একদম ওইভাবে শিখাই রেখেছিলাম যে মানে আমার স্টুডেন্ট আলোর মতো খুবই ভালো অ্যান্সার করে দিয়ে আসছে বইটায়। বুঝছো? সো আমি মানে বারবার করে বলবো যে কোর্সটা জাস্ট কিনে রাখলাম যাতে এমন না হয়, ভালো মতন পড়বা, এটার লেকচারগুলো সলভ করবা, ইনশাল্লাহ দেশের বেস্ট কন্টেন্টটা তোমরা পাবা, ইঞ্জিনিয়ারিং ম্যাথের বেস্ট জিনিস পাবা তোমরা ইনশাল্লাহ। বুঝছো? ওইভাবে করে রেডি করা হচ্ছে সব কিছু। এবং বিগত বছরগুলোতেও তুমি যদি সিনিয়র ভাই আপনাদেরকেও জিজ্ঞেস করো, তাদেরকেও যারা আমার এই কোর্সে ছিল ওরা তোমাকে এটা বলতে পারবে যে কোর্সের ভিতরে কী জিনিস হয়, এটা কোনো নর্মাল জিনিস না। ওকে, ঠিক আছে, এটা আমার ফ্ল্যাগশিপ কোর্স। ওকে, আচ্ছা, আর ভর্তির নিয়ম তো জানাই, এইচএসসির লাস্ট পরীক্ষার দিনের মধ্যে হইলেও ভর্তি হয়ে যায়, মানে এরপরে ওয়েট করিও না, এরপরে যে ভাইয়া আর একটু যদি ডিসকাউন্ট ভাই এরপরে আর আমি তো রাখলামই, মানে এমনি এইসব কোর্স ফি তো আগে যখন অফলাইনে পড়াইতে হবে এগুলো তো 8-10 হাজার টাকা করে কোর্স ফি ছিল। ওকে, সেম কোয়ালিটি তো এখানে আরও অনেক হাই কোয়ালিটি, বিকজ এই যে মনে করো আমি শুটিং যেগুলো করি মানে এগুলো নর্মালভাবে না, সিনেমা শ্যুট করা হয় আর কি। বুঝছো? সিনেমার মতো। সো এগুলো ওই পরিমাণ এফোর্ট দিয়ে চলে, ওই পরিমাণ এফোর্ট নিয়ে আসি। সো জিনিসটা ফ্ল্যাগশিপ। ওকে, আচ্ছা, অনুরাশি সহগুণক থেকে সংজ্ঞাটা একটু জেনে যায়, সংজ্ঞাটা মাঝে মধ্যে কতে সংজ্ঞাও দিতে পারে, আর এমনিতে এমসিকিউ খুব বেশি আসে এখানে। লাইক একটা নির্ণায়ক দিয়ে বলে হচ্ছে অনুরাশি কত, এই 2 এর অনুরাশি কত, 1 এর অনুরাশি কত, তারপরে কী বলে যে 9 এর মনে করো মাইনরও জানতে যেতে পারে, ইংলিশে একটু বললো, বা সহগুণক কত এমনি জিজ্ঞেস করতে পারে। সো অনুরাশি সহগুণক এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এই যে এমসিকিউতে আসে এততম ভুক্তির সহগুণক অনুরাশি এগুলো আসে, খেয়াল রেখো সহগুণকের মধ্যে চিহ্ন থাকবে, সহগুণকের মধ্যে চিহ্ন থাকবে, মনে রাখবা কেমনে, সহগুণক চিহ্ন গুণ করা থাকবে, এই দেখো গুণ চিহ্ন গুণ করা হয়েছে, যে চিহ্ন গুণ করা হচ্ছে, সহগুণক গুণকের মধ্যে গুণ করা থাকে চিহ্ন। আচ্ছা, এরপরে যেমন বললো পি এর সহগুণক কোনটা, খুব সুন্দর করে বের করে ফেলতে পারবা ইনশাল্লাহ। ওকে, পরবর্তী কোয়েশ্চেনে আসি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সংজ্ঞাটা একটু দেখে যাবা, তারপরে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের জন্য শর্টকাট আছে, এই যে শর্টকাটটা একটু দেখে যাবা। ওকে, এই দুটো দেখে যাবা আর কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের যে এমসিকিউ শর্টকাটটা দিয়ে রেখেছি, শর্টকাটটা দেখে যাবা। এটা দিয়ে এমসিকিউ আসে নর্মালি, এমসিকিউ আসে যে এমসিকিউ। ওকে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে একটু খেয়াল করে এমসিকিউ আসে নর্মালি, রিটেন আসে না। আচ্ছা, তারপরে 2/2 নির্ণায়কের মান নির্ণয়, এটা একটু দেখবা, এগুলো তো পারো, সহগুণক তো দেখাই দিলাম। আচ্ছা, 3/3 নির্ণায়কের মান নির্ণয় কেমনি করতে হয় এটা একটু চেক দিও, যেমন সিম্পল, এটা তো না বলি। ওকে, এখন এই টাইপের ম্যাথগুলো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমাকে মাঝে মধ্যে এরকম বিভিন্ন চেহারা সুরত দিয়ে বলবে এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে আই যোগ করলে ওই নির্ণায়কের মান 0 হলে এবার সমীকরণ সমাধান করো। সেগুলো দেখে ভয় পাবা না, ম্যাথগুলো টুকটাক বড় হইতে পারে। খেয়াল করো, ম্যাট্রিক্স নেক্সট অধ্যায়টা অনেক ইজি অধ্যায়, প্রথম অধ্যায় এবং খুবই ইজি অধ্যায়। তো টিচাররা যেটা করে যে অঙ্ক কঠিন করতে পারে না, তখন তারা অঙ্ক বড় করে, মানে বড় বড় অঙ্ক দেয়। সো যদি বড় বড় অঙ্ক দিয়ে দেয়, এটা নিয়ে ভয় পাবা না যে আল্লাহ এত বড় অঙ্ক কেমনে কি, নাও তুমি তখন খুব রিল্যাক্স হয়েতে যে বড় অঙ্ক একটু লেন্দি শুরু করে দিবে আল্লাহর নামে। ওকে, এবং লেকচারে যে ম্যাথগুলো দেখাচ্ছে এগুলো মানে সুপার হট টপিক আর কি। বুঝছো? সো এগুলো ভালো মতন করা থাকলে তোমার না প্রশ্ন ইনশাল্লাহ কমন চলে আসবে আশা করি। তবে এইখানে তুমি একটু করে এগুলো ভালো মতন প্র্যাকটিস করে যাও, একটাবার হাতে লিখবা অন্ততপক্ষে। এবং মানে এই যে দেখো, তুমি এই ভিডিওটা যখন পাচ্ছ আশা করি যে তোমার হাতে মোটমাট 3 দিন বাকি আছে, মানে 4 নম্বর দিনে যে তোমার এইচএসসি পরীক্ষা, এটা 1 তারিখে পাবা তোমরা ভিডিওটা। আমি আজকে 1 তারিখে ভোরবেলা করছি আর কি। ওকে, এখন কয়টা বাজে, এখন বাজে হচ্ছে রাত 4:58 আর কি, ভোর 5টা বাজে 2 মিনিট বাকি। সো তোমরা একটু পরে এটা শুটিং শেষ করে এডিট করে সকাল 8টার দিকে আপলোড দিয়ে দেবে ইনশাল্লাহ। সো তোমাদের কাজ হচ্ছে যে এই যে ভিডিওটা তোমরা পাচ্ছ, এই ভিডিওটা একটু মনে করো আধা ঘন্টার ভিডিও বা 1 ঘন্টার ভিডিও হইতে পারে, আধা ঘন্টা দেখলা, দেখার পরে এই ম্যাথগুলো একবার হাত দিয়ে লিখে ফেলবা, হয়তো বা তোমার 1.5 ঘন্টা লাগলো বা এরকম 1 ঘন্টা লাগলো মনে করো। এরপরে তুমি করবা কি, একটু চোখ বুলায় ফেলবা, টেস্ট পেপারটা একটু ঘাটাঘাটি করলা। তারপরে যদি মনে করো কোথাও কোনো সমস্যা থাকে, বা তুমি আগে কোথাও রিভিশন কোর্স করেছো, বা হচ্ছে তুমি কোথাও একাডেমিকে ক্লাস করেছো, ওই খাতাটা একটু উল্টায় দেখলা যে ওইখানে 2-1টা কোনো এক্সট্রা ম্যাথ আছে কিনা, বা তোমার দেখার মতো কোনো অঙ্ক আছে কিনা, দেখে অধ্যায় শেষ, কমপ্লিট। এরপরে আবার একটু পরে দেখবা যে এরপরে আমি সরল লেখার জন্য এরকম একটা প্লেলিস্ট মানে ভিডিও দিব, ওইটা দেখে ফেললা সরল লেখারটা। হ্যাঁ, ওই ভিডিওটা দেখে তুমি মনে করো রিভিশন কোর্সের কোনো লেকচার খাতা উল্টাইলা, ওই ভিডিওর ম্যাথগুলো একটু একবার হাত দিয়ে প্র্যাকটিস করলা। এই ভিডিওটার মধ্যে যেগুলো স্লাইডে অঙ্ক দিচ্ছি এগুলো অবশ্যই হাত দিয়ে লিখতে হবে। অঙ্ক বড় হইলেও টাইম দিবা, হাত দিয়ে লিখবা। বুঝছো? একটু তাড়াহুড়ো করে লিখবা, স্পিডে, যত পারো কম কথায় জাস্ট ম্যাথগুলো কমপ্লিট করা, এটা হচ্ছে উদ্দেশ্য। এইবার আগাবা।
ওকে, এবার আঁকাবা। আর আরেকটা বিষয় যেটা যে চেষ্টা করো প্রথম 2 দিনের মধ্যে, মানে 1 তারিখ আর 2 তারিখ, এই 2 দিনের মধ্যেই ওভারঅল হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সিলেবাস শেষ করে ফেলা। 3 নম্বর তারিখে জাস্ট চোখ দিয়ে রিভিশন, নতুন কোনো অধ্যায় যাতে 3 নম্বর তারিখের জন্য বাকি না থাকে। ওকে, তাহলে রেজাল্ট ভালো আসবে। আচ্ছা, এখন আসো এরপরে এই অঙ্কটা তোমাকে মনে করো একটা ম্যাট্রিক্স দিল, দিয়ে বললো এটা কর্ণ ম্যাট্রিক্স, নির্ণায়কের মান কত। এটা সুপার শর্টকাটটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের মান থাকে মুখ্য পদের সমান, অর্থাৎ মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফল। ওকে, এটা একটু খেয়াল করো। তারপরে নির্ণায়কের বেশ কিছু ধর্ম আছে, এবার যেগুলো থেকে প্রশ্ন হয় আমি সেগুলো দেখাচ্ছি তোমাকে। যেমন কোনো ম্যাট্রিক্স একটা ধ্রুবক দিয়ে গুণ দিলে প্রত্যেকটা ভুক্তির মধ্যে ওই ধ্রুবক গুণ হয়, কিন্তু কোনো নির্ণায়ক একটা ধ্রুবক দিয়ে গুণ দিলে হয় একটা সারি অথবা একটা কলম, যে কোনো একটার মধ্যে যায় গুণটা হবে। তো এটা একটু খেয়াল করে, এটা দিয়ে এমসিকিউ আসে মাঝে মধ্যে। তারপরে বেশ কিছু অঙ্ক সলভ করতে গেলে এটা লাগে। নির্ণায়কের আমি এখানে বেশ কয়েকটা অঙ্ক রেখেছি, ওগুলো একটু চেক দেবো। আচ্ছা, তারপরে ওই যে মাত্র ধর্মটা আমি শিখাইলাম তোমাকে, এই ধর্মটা থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন হয়। তো এই যে শর্টকাট টেকনিকগুলো, এগুলো একটু ইউজ করো। এগুলো দিয়ে কিন্তু রিটেনেও প্রশ্ন হতে পারে, এমসিকিউতেও প্রশ্ন হতে পারে। এগুলো সুপার ইম্পর্টেন্ট। ঢাবিতে রিসেন্টলি প্রত্যেকটা বছর এগুলো এই টপিকটা থেকে প্রশ্ন হয়। সো এটা খুব যত্নের সাথে শিখতে হবে। ওকে, আচ্ছা, পরবর্তী যেমন এটা থেকে বরিশাল বোর্ডেও দেখা এই টপিক থেকে প্রশ্ন আসছে, সো এটা একটু দেখে যায় ভালো মতন, শর্টকাটটা দেখে যায়। তারপরে আচ্ছা, এই টাইপের বেসিক কিছু ম্যাথ আছে যেগুলো নাকি খুবই কমন, বইয়ের কমন অঙ্ক, এগুলো একটু দেখে যায়। আমি সৃজনশীল স্টাইলটা দেখে দিয়েছি। ওকে, এবং সমাধান তো করাই আছে, একবার করে চেক দিবা। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপরে নির্ণায়কের আরেকটা ধর্ম, যে কোনো সারি বা কলম মানে এরকম যোগ করা যায়, ভেঙে ফেলা যায়, এগুলো একটু চেক দিও। ওকে, এটা একটু চেক দিও, বেশ কিছু অঙ্ক আছে এই রিলেটেড। আচ্ছা, সম্প্রসারণ না করে বা বিস্তার না করে যে এই নির্ণায়কের মান নির্ণয়, সুপার ইম্পর্টেন্ট। এটা ক নম্বরেও আসতে পারে, খ নম্বরেও আসতে পারে। যদি এই 3টা একসাথে দেয় তাহলে তোমাকে খ নম্বরে দেবে, মানে 4 নম্বরের জন্য দেবে। আর যদি ক নম্বরের জন্য হয় তাহলে ধরো বললো এটার মান 0 দেখাও বা এটার মান 0 দেখাও, এরকম বলতে পারে। সো বিস্তার না করে এটা টাইপ প্রচণ্ড ইম্পর্টেন্ট, বুঝছো? বিস্তার না করে টাইপটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা ভালো মতন দেখে যাবা। তারপরে এই অঙ্কটা, এটাও খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, প্রচণ্ড কমন পপুলার একটা ম্যাথ, এটা ভালো করে দেখে যাও। তারপরে সেম ম্যাথটা একটু ঘুরাই দিয়েছে, খুবই কমন পপুলার অঙ্ক। তারপরে এই অঙ্কটাও খুবই কমন এবং পপুলার অঙ্ক। আচ্ছা, তারপরে হচ্ছে আগের অঙ্কটাকে একটুখানি মডিফাই করলে এই অঙ্কটা আসে। সো এই অঙ্কটা তুমি যদি হাত দিয়ে না করো তাহলে কিন্তু বিপদে পড়বা। সো এগুলো কিন্তু হাত দিয়ে করা লাগবে, হাত দিয়ে না করলে কিন্তু এটা মিলবে না। আচ্ছা, একটা কথা বলি, মাঝে মধ্যে এমন হবে তোমার সাথে, দেখবা যে ম্যাট্রিক্সের হয়তো বা 2টা সিকিউ দিয়ে ফেললো। তো ওই সমস্ত ক্ষেত্রে এমন হতে পারে যে একটা কোয়েশ্চেন একটু টাফ, তো তুমি নিজেই বুঝবা, ম্যাথ তুমি তো আর জীবনে প্রথমবার ম্যাট্রিক্স করছো না, তো তুমি নিজেই বুঝবা যে আসলে এই অঙ্কটা অনেক বড় হতে পারে বা এটা রিস্কি। ম্যাট্রিক্সের অঙ্কে টাচ না করাটাই বেটার, বিকজ এটা হচ্ছে ফাঁদে ফেলা, বুঝছো? এমন ফাঁদে ফেলবে, তুমি মনে করো ক অনেক সুন্দর করে 20 মিনিট লাগাই লিখলা, বাকি আছে 10 মিনিট, তুমি এখন গ শুরু করলা, বাট 50 মিনিট হয়ে গেছে, গ শেষ হচ্ছে না। এখন তুমি ওই যে মানে প্রথম 2টা কোয়েশ্চেন বাদ যাবে গিয়ে বা মিস হয়ে যাবে, ওই জন্য তুমি গ নাম্বার ছাড়তেও চাচ্ছ না, দেখা গেল 2 পৃষ্ঠা হয়ে গেল, নির্ণায়কের অঙ্ক মিলছে না। এরকম অঙ্ক পাইলে জায়গার মধ্যেই অঙ্কবাদ, ওই জায়গাতে ইনস্ট্যান্ট অঙ্কবাদ, বুঝছো? বিকজ তোমার তারও অপশন আছে, ক বিভাগে তো ইজি অধ্যায়, সরলরেখা, বৃত্ত, এগুলা। সো তুমি যদি মানে দেখো যে নির্ণায়ক নাও মিলতে পারে, এরকম শুরুতেই ওই কোয়েশ্চেন হাত দিবা না, যেটা নির্ণায়ক পারো না। অনেক সময় এরকম হয়, বোর্ডে যেটা করে এমন কিছু বিদঘুটে অঙ্ক দেয় যে এটা মনে করো আধা ঘন্টাও মিলানো পসিবল না, টাফ হয়ে যায়। ইভেন কোনো ক্ষেত্রে টিচারও হয়তো বা টাফ ফিল করে। ওই সমস্ত নির্ণায়কের অঙ্ক টাচ করবা না, বুঝছো? পরীক্ষার হলে মাথা গ্যাঞ্জাম লাগানোর দরকার নাই, বিকজ শুরুর অঙ্ক তুমি শুরু করলা, দেখলা যে মিলছে না, 20 মিনিট হয়ে গেছে, সিকিউটা পুরোটা কাটা, তার মানে কি তোমার খাতার প্রথম সিকিউ পুরো কাটা গেল। একটা পরীক্ষক যখন খাতা খুলে দেখবে প্রথম সিকিউ সে সমানে কেটে রেখেছে, ব্যাড ইম্প্যাক্ট পড়বে। আবার তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি আধা ঘন্টা নষ্ট করেছো, প্রথম আধা ঘন্টা, তোমার মনের মধ্যে কিন্তু প্রচণ্ড প্রেশার বাড়বে যে আল্লাহ আমার তো এখন আধা ঘন্টা নষ্ট করে ফেলেছি, তার মানে বাকি যে আমার 2 ঘন্টা আছে, এই 2 ঘন্টা এখন 5 সিকিউ অ্যান্সার করতে হবে, মানে প্রচণ্ড প্রেশার, সাইকোলজিক্যাল প্রেশার ফিল করবা। সো এগুলো ভালো না আর কি, বুঝছো? তো ওই জন্য বললাম যে শুরুতেই একটা মানে পচা শামুকে পা কেটো না। ওকে, এগুলো কিন্তু সাবধান থাকবা। আমি একদম মানে বড় ভাই হিসাবে তোমাকে বলছি, বললাম না, আমি ধরে নিচ্ছি তুমি আমার পাশের বাসায় থাকো, আমাকে দরজা খুলে এসে জিজ্ঞেস করেছো ভাই কী পড়বো, ওই জন্য বুদ্ধিগুলো দিচ্ছি। এগুলো কিন্তু টিচাররা বলেই না নর্মালি, বাট আমি ইচ্ছা করে বলছি, টিচার হিসাবে না, ভাই হিসাবে বলছি। আচ্ছা, তারপরে আসি নির্ণায়কের এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং কমন অঙ্ক। নির্ণায়কের যেগুলো কমন অঙ্ক ওগুলো অবশ্যই হাত দিয়ে করে যাও। কমন অঙ্ক আসছে, তুমি পারো নাই, এই চেয়ে দুঃখজনক কিছু নাই। যেমন এই অঙ্কটা করতে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, শেষ,
4 লাইনের মধ্যে অঙ্ক কাট। সো এগুলো কিন্তু সুপার ইম্পর্টেন্ট অঙ্ক নির্ণায়কের। কেন করবো না এই অঙ্ক বলো, বুঝছো? তো এগুলো ভালো করে করেছে, খুবই 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 ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে এই অঙ্কটা আগেরটারই একটু ডিফারেন্ট রূপ, হুবহু একই জিনিস। পরবর্তীতে ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা মনে রাখার টেকনিকটা কি বলেছিলাম, যে মনে করো তোমার বয়স হচ্ছে, এখন মনে করো জাস্ট সাপোজ যে 35 বছর, কিন্তু তোমার বিয়ে হয় নাই। তোমার সব বন্ধুর বিয়ে হয়ে 2-3টা বাচ্চা আছে, তোমার বিয়েই হয় নাই, তুমি এখনও সিঙ্গেল। তার মানে কি তুমি ব্যতিক্রম না? তাহলে ওই সমস্ত ম্যাট্রিক্সের একটা করে ইনভার্স থাকে। বাট এমন যদি কোনো ম্যাট্রিক্স থাকে ওর বিপরীত ধর্মী ওর সাথে কেউ নাই, ও সিঙ্গেল এখনও, তার মানে কেউ ব্যতিক্রম হবে না। তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কাজই হচ্ছে ও সিঙ্গেল থাকে, ওর কোনো ইনভার্স নাই। আর ইনভার্স নাই কখন? যখন ইনভার্সের সূত্রের মধ্যে নিচে একটা নির্ণায়ক থাকে। নির্ণায়কের মান যদি 0 হয়ে যায় তুমি ইনভার্স বের করতে পারবে না, বুঝছো? তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স নাই, কারণ হচ্ছে ওর নির্ণায়কের মান 0। এমনি মনে রাখবে, এবং এটা রিয়েলিটি, এই জন্যই ও ব্যতিক্রম আর কি। যে ও ব্যতিক্রম এই জন্য যে ওর কোনো ইনভার্স নাই। কেন ইনভার্স নাই? বিকজ ওর নির্ণায়কের মানটা 0। এমনি করলে দেখবো মনে থাকবে। ছোটোবেলায় আমি গন্ডগোল লাগাই ফেলতাম, কোনটার মধ্যে 0 দেবো বুঝতে পারি না, পরে দেখলাম আচ্ছা এই পদ্ধতি, বুঝছো? ওকে, শিখে রাখলাম ইচ্ছা করে, যাতে করে বিপদে না পড়ো। এটা দিয়ে ক তে প্রশ্ন হইতে পারে, এমসিকিউতে প্রশ্ন হইতে পারে। আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা দেখে রাখলাম। বিপরীত ম্যাট্রিক্সের জন্য তুমি বেশ কিছু ক্যালকুলেটর দিয়ে করা যায়, ইনভার্স ম্যাট্রিক্স যে কোনো ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। তারপরে যেমন এই যে বেশ, আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যদি কোনো কর্ণ ম্যাট্রিক্স থাকে, কর্ণ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স খুবই ইজি। কর্ণ ম্যাট্রিক্স কর্ণই রাখবা, জাস্ট মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে 1/, করে দিবা, লাইক 3 কে 1/3, এই 3 কে 1/3 এরকম করে দিবা, দ্যাটস ইট। ওকে, এটুক করলেই চলবে। তারপরে বিপরীত ম্যাট্রিক্স যদি 2/2 ম্যাট্রিক্স হয়, হ্যাঁ, সেক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য একটা শর্টকাট টেকনিক আছে, যে উপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের শর্টকাটটা, নিচে হচ্ছে AD - BC, এটা তো জানো। আচ্ছা, তারপরে বেসিক কিছু আমি অঙ্ক দেখাই দিয়েছি এখানে, এগুলো একটু চেক দিয়ে যাও। এটা অঙ্ক হাত দিয়ে লিখতে হবে না, নিজেই বুঝবা, একটা করবা বাকিগুলো করবা না, চোখ দিয়ে উল্টা যাবা গিয়ে। যেগুলো বড় অঙ্ক, যেমন ওই যে নির্ণায়কের কিছু বড় অঙ্ক ছিল, ওইগুলো অবশ্যই হাত দিয়ে সময় নিয়ে লিখবা প্রথমবারই, মানে আজকের কথাই বলছি। আচ্ছা, পরবর্তীতে আসি। পরবর্তীতে হচ্ছে এই ইনভার্স ছোটো ছোটো ম্যাট্রিক্স, বড় ম্যাট্রিক্স একটু চেক দিয়ে দিবা কেমনে কি হচ্ছে। ক্যালকুলেটারের কিছু টেকনিক আছে, যারা নাকি আমার কাছে করেছো অবশ্যই পারো এগুলো। ক্যালকুলেটারের টেকনিক একটা হচ্ছে কি, যে ক্যালকুলেটারের শর্টকাট টেকনিক, মানে এমসিকিউতে। আর একটা হচ্ছে রিটেনের জন্য ক্যালকুলেটারের টেকনিক আছে। বাট এই মোমেন্টে সময় নষ্ট করছি না, তোমরা কোনো না কোনো টিচারের কাছে তো পড়েছো, আমার মতো করে না দেখাইলেও বা যেমনি হোক কিছু না কিছু তো দেখাইছে, ফলো করো আর কি, ফলো করলেই হলো। HSC পরীক্ষাটা ভালো করে দাও, তাহলেই চলবে। আচ্ছা, তাহলে এগুলো গেল। তারপরে সহগ নিয়ে গঠিত ম্যাট্রিক্স, এটার ইনভার্স, এগুলো একটু চেক দিও। যেমন মনে করো বললো এইখানে 3টা সমীকরণ দেওয়া, এদের সহগ XYZ এর সহগ নিয়ে ম্যাট্রিক্স বানাও, ওই ম্যাট্রিক্সকে ইনভার্স করো। তাহলে দেখো এখানে XYZ এর সহগ কত, 2 - 1 - 1, এই যে। এইখানে সহগ কত, 1 3 2, এই যে। এইখানে সহগ কত, 3 - 1 - 5, এই যে। এদেরকে দিয়ে তুমি ম্যাট্রিক্স বানাইলা, ওই ম্যাট্রিক্সকে ইনভার্স করলা। এইসব অঙ্ক কিন্তু দিতে পারে, গত বছরই আসছে, চট্টগ্রাম বোর্ডে 23 সালে আসছে। আচ্ছা, তারপরে যেমন এই যে তোমাকে কর্ণ ম্যাট্রিক্স দিয়ে ওটার ইনভার্স কেমনে বের করতে হয় শিখাইছি, কিন্তু কিছু এমসিকিউ আছে, এগুলো দিয়ে চেক দিও। তারপরে এই টাইপের কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে বাচ্চারা মানে প্রবলেম ফেস করে। এগুলো হচ্ছে বইয়ের একদম শেষ দিকে থাকে, তোমরা ম্যাক্সিমাম এগুলো করোই না, বাদ দিয়ে ফেলো ফার্স্টে। বাট পরীক্ষায় কিন্তু এগুলো আসে। সমীকরণ দিয়ে দিবে, দিয়ে বলবে যে XYZ এর মান বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করো। কেমনে করবা? তোমার যেটা কাজ হবে, এই যে XYZ এর যে সহগগুলো 2 1 - 2 3 2 2 5 4 3, এগুলো একটা ম্যাট্রিক্সের মধ্যে লিখবা। এরপরে গুণ দিয়ে XYZ একটা কলাম ম্যাট্রিক্স লিখবা, আর এই 10 1 4 লিখবা আর একটা কলাম ম্যাট্রিক্স। ওকে, এটার গুরুত্বটা কি? রিয়েলিটিতে তুমি যদি এটার সাথে এটা গুণ দাও, দেখবা এই 3টা লাইন চলে আসছে, অটোমেটিক আসে। করে দেখিও, বাট আসে। আমি এখানে টাইম পাস করছি না, এটা ডিটেল বোঝানোর জন্য ক্লাসে বুঝাইছিলাম। যাই হোক, এখন তুমি এইবার এখান থেকে XYZ এর মান এখানে রাখবা, আর এইটাকে ডান দিকে পাঠিয়ে দিবা, তাহলে ইনভার্স হবে। খেয়াল রাখবা, সমীকরণের আগে এই ম্যাট্রিক্স ছিল প্রথমে, সমীকরণের পরেও এই ম্যাট্রিক্স ইনভার্স হবে, কিন্তু তাও প্রথমে থাকবে। এরপরে তুমি ইনভার্সটা নর্মাল নিয়মে বের করবা, করার পরে তুমি গুণ করে XYZ এর মান নির্ণয় করবা। একটু চেক দিও অঙ্কটা, আমি একদম অনেক ডিটেলে ধরে বোঝাচ্ছি না, বাট অঙ্কটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে আসি ক্র্যামার্স রুল নিয়ে। ক্র্যামার্স রুল খুবই ইজি, তোমাকে হচ্ছে এখানে নির্ণায়কের মান ব্যবহার করে সমীকরণ সমাধান করতে হয়। একাধিক চলকের জন্য এটা প্রযোজ্য, যেমন এখানে 2 চলক বিশিষ্ট সমীকরণ কেমনে সমাধান করবে সেইটা। তারপরে এটা যেমন আরেকটা অঙ্ক, তারপরে হচ্ছে এটা 3 চলক বিশিষ্ট সমীকরণ কেমনে সমাধান করবে, এটা 3 চলকের জন্য 3টা চলক বের হইলো। আচ্ছা, ক্র্যামারের নিয়মে আরও কিছু এখানে এক্সাম্পল দেওয়া আছে, 1-2টা অঙ্ক করলেই হবে। বাট মাত্র যে একটা দেখাইলাম ইনভার্স ম্যাট্রিক্স বের করা লাস্টের অঙ্কটা সমীকরণ থেকে, ওইটা অবশ্যই হাত দিয়ে 1বার বা 2বার করবা।
নির্ণায়কের যেগুলো অঙ্ক ওগুলো একবার বা দুইবার করে করে ফেলবা, যেগুলো কঠিন আর কি। আবার যেগুলো সহজ, মনে করো ক্রাইমার রুলার, ক্রাইমার রুলার ইজি কিছু অঙ্ক, সেগুলো অনেক মানে করার কোনো দরকার নেই, ওগুলো একটা দুইটা অঙ্ক করে রাখলেই চলবে, বুঝছো? যেমন এই অঙ্ক একবার পারলে অটোমেটিক বারবার পারতে থাকবা। ওকে, আচ্ছা, এই তো। আর এই হলো বিষয়। যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো যে ভাই আমি হচ্ছে পরবর্তী ব্যাচের বা আমার হচ্ছে একটু এমপিএম শর্টসের ক্লাসই দরকার, সেক্ষেত্রে তারাও চাইলে 420 টাকা দিয়ে এই কোর্স এখনও কিনতে পারবা, বুঝছো? কারো যদি মনে হয় ওইখানে 18টা ক্লাসে একদম ফুল সব কিছু শেষ করে দেওয়া হয়েছে অল্প সময়ের মধ্যে একদম যা কিছু লাগে। কারো যদি মনে হয় ভাই কোনো একটা অধ্যায় একটু আগায় রাখলে ভালো হয়, বা ধরো পরবর্তীতে তো ভাই অ্যাডমিশন টেস্ট আছে, কিছু কিছু অধ্যায় আমি এখনও পারি না, একটু গুছায় রাখবো, পরে দেখবো, করে রাখতে পারো এই ফিতেই। এবং বাইরে কিন্তু 755 টাকায়। যারা এই ভিডিও দেখছো তারা চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবা, নিয়ে বলবা যে ভাই এই ভিডিওর থ্রুতে আসছে 420 টাকা একটু। এই হলো বিষয়, বুঝছো? কোর্সে জয়েন করার সিস্টেম তো জানোই, যে এই বিকাশ নম্বরে সেন্ড মানি করে আমার আইডিতে একটা স্ক্রিনশট পাঠাবো, তাইলেই চলবে ইনশাল্লাহ। আর সামনে কিন্তু তোমাদের ভার্সিটি কী বলে ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম শুরু হচ্ছে, সো এইটা কেউ মিস দিও না। মানে এটা ফ্ল্যাগশিপ কোর্স, এইটা মানে এই কোর্স না করলে তুমি মায়ের ভাইয়ের আসল রূপ বুঝতে পারবা না। মানে এটা ভিতরে অন্য জিনিস আর কি, আমার অন্য রকম চেহারা দেখবে এখানে ইনশাল্লাহ, বুঝছো? মানে এটা অন্য জিনিস, অন্য দুনিয়ার জিনিস, এটা ফ্ল্যাগশিপ কোর্স আমার এটা। ওকে, সো এটা আমি খুবই যত্ন করে করাই, এবং মানে আমার ইঞ্জিনিয়ারিং কোর্স আর এমপিএম শর্টস, এমপিএম এইগুলা মানে আমার সুপার ফ্ল্যাগশিপ কোর্স। ওকে, সো অবশ্যই এটা মানে মিস দিও না, মিস যাতে না হয়। আর ডিসকাউন্টেই ভর্তি হবে, এটা আমি আশা করবো আর কি। পরবর্তীতে তোমরা অনেক বেশি ফি দিয়ে ভর্তি হইলা, পরে আমার কাছে একটু মনে হলো যে আরে আরেকটা বাচ্চা কম দিয়ে ডিসকাউন্টে ভর্তি হয়ে যাবে। মোটামুটি তো বুঝতেই পারো কারা কারা ইঞ্জিনিয়ারিং পড়বা, যত যাই বলো না কেন যে ভাই পরীক্ষার রেজাল্ট এই সেই, বাট মোটামুটি তো বুঝতেই পারো অলরেডি অনেকেই ভর্তি হয়ে আছে, অলরেডি। সো এই হলো বিষয়। আর এমনিতেও আল্লাহ না করুক যদি কোনো কারণে প্রবলেমও হয়, ভার্সিটির ক্লাস তো দিয়েই দেওয়া হবে, সো প্রবলেম নাই। এই ভার্সিটির লেকচারগুলোতে যা অঙ্ক করানো হয়েছে, তুমি যদি মানে ওগুলা বাইরে কিছুও না করো তাও কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, এমনভাবেই রেডি করে দেওয়া হয়েছে সব কিছু, ঠিক আছে? সো বেস্ট অফ লাক সবাইকে, আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী অধ্যায়, সরল লেখার অধ্যায়। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।